This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই এর বিরুদ্ধে আরো প্রমাণ পুলিশের হাতে। কি প্রমাণ? হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন আব্দুল হাই। বছর খানেক ধরে প্রায় 12 লক্ষ টাকা ঢুকেছে আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে। পুলিশের দাবি, ভুয়ো নথিতে 50টির বেশি পাসপোর্ট পেতে সাহায্য আব্দুল হাইয়ের। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সঙ্গে সরাসরি কথা বলবো। সুশোভন, কিভাবে এই আব্দুল হাই তার নিজস্ব একটা চক্র খুলে বসেছিল এবং সেখানে 50টারও বেশি ভুয়ো পাসপোর্ট তৈরি করলো? কিভাবে নির্দ্বিধায় করছিল সেই কাজ? দেখো, প্রথমত এই আব্দুল হাই একেবারে নিজেই কিন্তু সে পুরোপুরি বিষয়টা চালাতো এবং তার সঙ্গে তার যেটা সবথেকে বড় বিষয় যে সে একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল 51খানা পাসপোর্ট ভেরিফিকেশনের। কিন্তু তার নেতৃত্বে যারা কাজ করতো, অর্থাৎ তার নিচে বলা যায় যে একেবারে যারা কনস্টেবল রয়েছে, যারা হোমগার্ড রয়েছে, তারাও কিন্তু এর সঙ্গে জড়িত বলে গোয়েন্দারা মনে করছেন। আব্দুল হাইয়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, ফরেন্সিকে পাঠানো হচ্ছে, সেখান থেকে বেশ কিছু কন্ট্যাক্ট তারা ইতিমধ্যেই পেয়েছেন, যেখানে কিন্তু আব্দুল হাই একেবারে যারা মূলত এই ভুয়ো পাসপোর্ট বা একেবারে জাল পাসপোর্ট তৈরি করার জন্য আব্দুল হাইকে বলতো, তাদের কিন্তু নাম্বার পাওয়া যাচ্ছে। আর এই আব্দুল হাই কাদের দিয়ে মূলত এই কাজগুলো করাতো সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা করছেন। আর কারণ গোয়েন্দারা মনে করছেন যে আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে প্রায় লক্ষাধিক টাকা ঢুকেছে। এই টাকাগুলো ভুয়ো পাসপোর্ট, কিন্তু ভুয়ো পাসপোর্ট একা আব্দুল হাই তিনি নিজে করতে পারেন না, তিনি বেশ কিছু লোককে বলতেন, অর্থাৎ তার নিচে যারা কর্মীরা রয়েছেন সেগুলো কারা, অর্থাৎ এই হোমগার্ড, কনস্টেবল, এগুলো কাদের কখন নির্দেশ দেওয়া হতো, কিভাবে নির্দেশ দেওয়া হতো, সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এবং সেই জন্য কিন্তু তার একটা যেমন পূর্ণাঙ্গ তালিকা, সঙ্গে জিজ্ঞাসাবাদ এবং আব্দুল হাইয়ের কাছে যে কন্ট্যাক্ট, অর্থাৎ ডাইরেক্ট যাদের সঙ্গে কথা হয়ে যেত, ডাইরেক্ট লিঙ্ক আপ ছিল যাদের সঙ্গে, তাদের যে কন্ট্যাক্টগুলো ইতিমধ্যে গোয়েন্দারা কিন্তু নেওয়া শুরু করেছেন। সব মিলিয়ে গোয়েন্দারা মনে করছেন পুলিশ এবং গোয়েন্দা অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে সুশোভন। আর কুণাল ঘোষ এই নিয়ে কি মন্তব্য করেছেন শোনাই আপনাদের। পাসপোর্ট জালিয়াতি এটা নতুন নয়। পাসপোর্ট জালিয়াতি সিপিএম জমানায় মানে ভুরি হয়েছে। পাসপোর্ট জালিয়াতি অন্য রাজ্যেও হয়। কিছু অসাধু চক্র কাজ করে এবং সিস্টেমের মধ্যে থেকে দু একটা খারাপ লোক তাদের সঙ্গে হাত মিলিয়ে নিশ্চয়ই থাকে, নইলে এগুলো কিভাবে হবে? আর এগুলো সব নতুন কিছু না, এগুলো চিরকাল এইগুলোই হয়ে এসছে। এখন অনেক কমেছে, যারা করছে তাদের পুলিশ ধরছে। বলছি যে আমি বলছি ফ্রি স্কুল স্ট্রিটে চলে যাক না, ফ্রি স্কুল স্ট্রিটে চলে যাক, একটা বড় জাল নিতে হবে আর অনেকগুলো গাড়ি নিয়ে যেতে হবে, মিনিমাম 15-20টা গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি বোঝাই করে বাংলাদেশি ধরতে পারবে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে। শিয়ালদায় চলে যাক, 25টা গাড়ি নিয়ে চলে আসুক, আমি ধরে দেবো, আমরা ধরে দেবো, আমরা দেখিয়ে দেবো। ওরা জানে না ব্রিজের নিচে যত আছে সব রোহিঙ্গা, সব বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা এখানে রয়েছে। শুধু এখানে নয়, বিধাননগর চলে যান, যে কোনো অঞ্চলে চলে যান, হাজারে হাজারে অনুপ্রবেশকারী এখানে ছাউনি বেঁধে, ঝুপড়ি বেঁধে বসবাস করছে। কি বলছেন? জাল নথিতে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জালে আরো 2। এবার জাল শংসাপত্র তৈরির অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে 2 জনকে গ্রেপ্তার বর্ধমান জেলা পুলিশের। সূত্রের খবর, পাসপোর্ট পাওয়ার জন্য কয়েক মাস আগে আবেদন করেন বর্ধমান শহরের নতুন পল্লীর বাসিন্দা রিঙ্কা দাস। পাসপোর্টের আবেদনে তিনি জন্ম শংসাপত্র জমা দেন। সেটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বলে আবেদনে উল্লেখ করা হয়। ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে রিঙ্কাকে অফিসে ডেকে পাঠানো হয়। মেডিকেল কলেজের তরফে জানানো হয় তার জমা দেওয়া শংসাপত্র জাল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমার ছেলে কি করতে জানি না, আমার ছেলে এলআইসিতে কাজ করতো। হ্যাঁ, কোথায় কাজ করতো? এলআইসি এই তো হাটতলার অফিসে। হাটতলায় কার অফিসে? অলোক চক্রবর্তীর অফিসে কাজ করতো। আচ্ছা, এটুকু না জানি না। হঠাৎ করে নিয়ে গেলে বলতে ও সেই এসব করতো, ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব করতো। আচ্ছা, বুঝতে পেরেছি। জাল পাসপোর্ট, হ্যাঁ এইটা হয়েছে। ও তো বুঝতে পারেনি, ও জানিনি ও যে জিনিসটা এইসব হয়ে গেছে, ও বুঝতে পারেনি, জানি। আমরা যতটুকু জানি ও ছেলে হিসাবে খুব ভালো ছিল। ওসব এতে আচ্ছা, মানে ওসবেতে যুক্ত থাকতে পারে না। না, এবার কেউ যদি ফাঁসাতে চায় ফাঁসাতে পারে, এই ধরনের। ওর কোনো বদনাম নেই, সত্যিকারের ভালো ছেলে, বাচ্চাদের পড়াতো, খারাপ কাজের দিকেও ছিল না।
আমরা যতদূর জানি পাড়ার ছেলে খুব ভালো ছেলে। আজহারুল্লাহ জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য, অসমে নদী চরে উদ্ধার অস্ত্র, আইইডি তৈরির সামগ্রী। বাংলা এলে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। কথা বলবো সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, অর্থাৎ এই যাদেরকে এখন অব্দি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, আটক করা সম্ভব হয়েছে, তাদেরকে যদি ধরা না পড়তো, মানে তাদেরকে যদি ধরা না যেত, তাহলে এতক্ষণে প্রশিক্ষণ দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণে এই ছকের যে নাশকতার ছক সেটা আরো এগিয়েছে। দেখো, এবিউটির যে মডিউল, সেই মডিউলের আসাম পার্ট যেটা, সেখানে তারা অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছিল। তারা প্রস্তুত এতটাই হয়ে গিয়েছিল যে তারা সেখানে অস্ত্র কিনে নদীর চরে অস্ত্র পুঁতে সেখানে প্রশিক্ষণ করছিল। নয়া যে তথ্য জানা যাচ্ছে, বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা যে দুজনকে গ্রেফতার করেছে জঙ্গিকে, এবিটি জঙ্গিকে, তাদেরকে যেটা করে জানা যাচ্ছে যে সেই অস্ত্র, অর্থাৎ অসমের নদীর চরে পুঁতে রাখা সেই অস্ত্র, আইডি তৈরির সরঞ্জাম, সেটা মুর্শিদাবাদে পাঠানোর তাদের পরিকল্পনা ছিল। কখন পরিকল্পনা ছিল? যখন এখানে তাদের সংগঠন মজবুত হয়ে যাবে, তখন সেই সমস্ত অস্ত্র, আইডি তৈরির সামগ্রী, সেগুলি তারা মুর্শিদাবাদে পাঠাবে এবং সেখানে প্রশিক্ষণ হবে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল এই দুই জঙ্গিকে। এবং বলা হয়েছিল যে শুধু তাই নয়, জঙ্গি প্রশিক্ষণ নয় বা অস্ত্র প্রশিক্ষণ নয়, বাংলাদেশে অস্ত্র পাঠাতে হবে। বাংলাদেশের অস্ত্রের পরিস্থিতি, সেটাকে কাজে লাগিয়ে সেখানে তারা আরও নতুন করে শক্ত হতে চাইছে, নতুন করে মাথাচাড়া দিতে চাইছে। তাই এখান থেকে অস্ত্র, অর্থাৎ বাংলা কিংবা অসম সীমান্ত থেকে অস্ত্র বাংলাদেশে পাঠানোর পরিকল্পনাও করা হয়েছিল। এমনকি জেএমবির ধাঁচে হরিহর পাড়ায় তাদের একটি বেআইনি মাদ্রাসা তৈরি করতে বলা হয়েছিল এবং সেই মাদ্রাসায় প্রশিক্ষণের কাজ হবে, জিহাদি প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখানে কিন্তু আরও একাধিক তথ্য বলা হয়েছিল। আমি সেটাই বলার চেষ্টা করছি যে সেখানে অস্ত্র তৈরি করবার থেকে শুরু করে জিহাদি প্রশিক্ষণ, মগজ তোলায়, সমস্তটাই তাদের নির্দেশের মধ্যে ছিল, সমস্তটাতে স্পষ্টত বলা হয়েছিল। এবং আরও একটা বিষয় যেটা জানা যাচ্ছে, এই দুই জঙ্গিদের জেরা করে, যে মুর্শিদাবাদে অসম থেকে এই যে নূর ইসলাম, সে এখানে এসেছিল, অর্থাৎ এ রাজ্যে এসেছিল, ফালাকাটা তাদের বৈঠক হয়েছিল, তারা প্রচুর অস্ত্র, জিহাদি পুস্তক নিয়ে এসেছিল। সেই জিহাদি পুস্তক বলা হয়েছিল যে সেই জিহাদি পুস্তক তুলে দিতে হবে এবং সেই মতো মুর্শিদাবাদে হরিহর পাড়ায় কিন্তু একটা বেআইনি মাদ্রাসাও তারা তৈরি করে ফেলেছিল। সেই বেআইনি মাদ্রাসা ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে যে মগজ ধোলাইয়ের কারবার, সেটাও শুরু করেছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। ফলে এই বিষয়টা, এই মডিউলটা গোটা দেশের পক্ষেও একটা উদ্বেগের, রাজ্যের পক্ষেও উদ্বেগের। তারা মুর্শিদাবাদ, কেরল এবং অসমে 3 জায়গায় জাল বিস্তার করে ফেলেছে। সেই কারণেই এনআইএর গোয়েন্দারা এদেরকে একপ্রস্ত জেরা করেছে যে তারা এই 3 রাজ্যের বাইরে। আর কি কি তথ্য সামনে আসে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে সুজয়। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। আসাম বলুন বা পশ্চিমবঙ্গ বলুন বা ত্রিপুরা বলুন, যে কোনো জায়গায় কিন্তু অনেক এরকম এলাকা থাকে যেখানে 100% মনিটরিং সম্ভব হয় না, কিন্তু মনিটরিং সিস্টেমটা যদি ভালোভাবে চলে তাহলে ঠিক ধরা পড়ে। এটা ধরা পড়েছে, এটা আসাম পুলিশের বিরাট কৃতিত্ব, একটা বড় বিপদ কেটে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতায় বা ডিঅ্যাক্টিভ হয়ে থাকার জন্য তারা ধরতে পারছে না। স্লিপার সেল মোটামুটি তৈরি, তার জন্যই দেখতে পাচ্ছেন এখন অনেক এক্সপোজ হচ্ছে। কিন্তু এবার ওরা আক্রমণে নামবে, বাংলাতে, আসামে আক্রমণ খুব তীব্র হয়ে নেমে আসবে যদি এখনো সিকিউরিটি ফোর্সেস, এজেন্সি, কেন্দ্র, রাজ্য সমন্বয় করে কাজ না করে। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এসটিএফ। খবর সূত্রে খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে আনসারুল্লাহ যোগ। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুল, তাকে জেরা করতে চায় এসটিএফ। খাগড়াগড় বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ধৃত মিনারুল শেখ ও আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। 2017-18 সাল দিয়ে জেলেই তারিকুলের সঙ্গে পরিচয় আব্বাসের। সূত্রের খবর এমনটাই, জেল থেকে মিনারুল, আব্বাসকে কি নির্দেশ দিত তারিকুল? জঙ্গি সংগঠন এবিটির জাল ছড়াতে কি ছক কষছে জেলবন্দি জঙ্গিরা? জেলে গিয়ে বাংলাদেশি জঙ্গিদের জেরা করতে চায় এসটিএফ।